পর্ষদ অসহযোগিতা করলে 26,000-এর মতোই হবে। আজ হাইকোর্টে মেগা শুনানি রয়েছে। আপনারা বুঝতেই পারছেন কোন বিষয়ে কথা হচ্ছে না, 32,000 টিচার বাতিল। প্রাইমারির যে 32,000 শিক্ষক বাতিল, সেই মামলার কিন্তু আজকে মেগা আপডেট। কেন মেগা আপডেট এই জন্য বলা হচ্ছে মেগা শুনানি হবে? এই কারণে যে বিগত 4 থেকে 5টা শুনানিতে শুধুমাত্র 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরাই সওয়াল করেছেন আদালতে। আজ তাদের সেই সওয়াল তার জবাব কিন্তু শুরু হবে আজ থেকে। সুতরাং আজ থেকে এই জন্যই বলা হচ্ছে মেগা শুনানি। আপনাদেরকে এক ঝলক মনে করিয়ে দিতে চাই যে বিগত শুনানিগুলোতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং 32,000 শিক্ষক শিক্ষিকা যারা তাদের যে সমস্ত আইনজীবীরা ছিলেন, তাদের যে সমস্ত সওয়াল ছিল তার কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু এই ভিডিওতে একটু জেনে নেব। সেটা হচ্ছে, সঠিক পদ্ধতিতে মেনে রায় দেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সকলকে বলার সুযোগ দেয়নি। 3 নম্বর পয়েন্ট, বিচারপতি খেয়াল খুশি মতো শুনানি পর্ব চালিয়ে গিয়েছেন। সব কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে যা সওয়াল ছিল, মানে যেগুলো অভিযোগগুলো 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এইগুলোই আদালতে তুলে ধরেছিলেন বিগত শুনানিগুলিতে। আরও রয়েছে। আর আজ কিন্তু সেই সমস্ত যে অভিযোগ, সেই অভিযোগের আজ থেকে শুরু হবে তার জবাব পর্ব। সেই জন্যই বলা হচ্ছে আজ হাইকোর্টে মেগা শুনানি। আর কি বলছে না, শুধুমাত্র মামলাকারীদের বক্তব্য শুনেই শুনানি শেষ করে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদের কাছে হলফনামা তলব করেছিলেন, যদিও তিনিই বলেছিলেন তার আগে সেই হলফনামা তিনি গ্র্যান্ট করবেন না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও কিন্তু ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে মাননীয় বিচারপতিরা বিচারপতিদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বিচারপতিরাও কিন্তু জানতে চেয়েছিলেন অ্যাডভোকেট জেনারেলের কাছে যে আপনারা এখন কেন এই দাবি করছেন, আপনারা তো তখন মেনেই নিয়েছিলেন। অ্যাডভোকেট জেনারেল তখন তার উত্তরে বলেছিলেন যে কিছুই করার ছিল না, প্রতিটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কিছু উল্টো। ডিএ মামলা থেকে শুরু করে আরও যে সমস্ত মামলা, সবগুলোকে চ্যালেঞ্জ করেই কিন্তু ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তাহলে এক্ষেত্রে এই বক্তব্যের যুক্তি কতটা? যাই হোক, যাকে খুশি ডাকতেন ও জিজ্ঞাসাবাদ করতেন মাননীয় বিচারপতি তৎকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কি, শুনানির পরের দিনই রায় দিয়ে দিতেন, এত তাড়া কিসের? তো এই রকমের বিভিন্ন অভিযোগ ছিল, সেইগুলোর উত্তর কিন্তু আজ থেকে শুরু হবে। তারপরে কি, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। বিশেষ করে দুর্নীতির অভিযোগটা একদম এমনি আনা হয়েছে, কোনো প্রমাণ দেখাতে পায়নি, সিবিআই কোনো প্রমাণ দেখাতে পারেনি। এইগুলো কিন্তু সবই আদালতে অভিযোগ করেছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা। তারপরে কি না, পুরো মামলার শুনানিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার কাজ করেছে সিঙ্গেল বেঞ্চ। একটা যে হাইকোর্টের মতো কাজ করেননি, এরকমটাই অভিযোগ করেছেন অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেছিলেন যে হাইকোর্টে বসে হাইকোর্টের মতো কাজ করা হয়নি, ওটা একটা নিম্ন আদালত যেগুলো রয়েছে তাদের মতো কাজ হয়ে গেছে। অ্যাপটিটিউড টেস্ট যে বিষয়েও কিন্তু অভিযোগ রয়েছে, এই অভিযোগের কোনো গুরুত্ব নেই। জেলাভিত্তিক মেধা তালিকাও প্রকাশ হয়, ঠিক আছে, ও টেস্টও সেই সঙ্গে সঙ্গে হয়। এই সমস্ত কিছু আদালতে তারা তুলে ধরেছিলেন যে অ্যাপটিটিউড টেস্টও নেওয়া হয়েছিল এবং জেলাভিত্তিক মেধা তালিকাও প্রকাশ করা হয়েছিল, ঠিক আছে। তারপর ডিভিশন বেঞ্চও আরও অ্যাডভোকেট জেনারেলকে কিছু কোশ্চেন করেছিলেন যে এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু এর আগে আপনারাই জানিয়েছিলেন যে প্রকাশ করা হয়নি, কোনটা সঠিক? সুতরাং দুরকম কথা হয়ে যাচ্ছে। একবার গিয়ে জানাচ্ছে আদালতে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, আর একবার গিয়ে আদালতে বলছে যে না, প্রকাশ করা হয়নি। তাহলে এই সব কি? তারপরে আরও বলেছিলেন বিচারপতিরা, আরও কোশ্চেন করেছিলেন যে তার কিন্তু কোনো সদুত্তর পায়নি। মাননীয় বিচারপতিদের যে কোশ্চেন, সেই কোশ্চেনের আনসার কিন্তু অ্যাডভোকেট জেনারেল বা অন্য কোনো আইনজীবীরা তার সদুত্তর দিতে পারেনি। হ্যাঁ,
আমি যখন লাইভ শুনানি দেখাবো, দেখবেন লাইভ শুনানিতে কীরকম হয়। যখন বিচারপতিরা কোশ্চেন করেন তখন যারা সওয়াল করছিলেন, যে সমস্ত আইনজীবীরা, তখন তাদের মুখের ভাব এবং তাদের কথার যে আনসার সেগুলো শুনবেন, দেখবেন তাহলে বুঝতে পারবেন যে উল্টে যখন বিচারপতিরা কোশ্চেন করে তখন তাদের হালটা কী হয়। যাই হোক, আর আরও কি না, উত্তরপত্র ওএমআর মূল্যায়নে বাইরের সংস্থাকে কিভাবে বরাদ দেওয়া হলো, এগুলো আদালতের প্রশ্ন রাজ্যকে। আর কি, কোন আইনের ভিত্তিতে তাদের বরাদ দেওয়া হয়েছিল, যে বাইরের কোনো সংস্থাকে দিয়ে উত্তরপত্র ওএমআর চেক করা, এগুলো। তো যাই হোক, এখন এই সমস্ত যে কোশ্চেনগুলো হয়েছে, অ্যাডভোকেট জেনারেল যেগুলো বলেছে, আদালতে সওয়াল করেছিলেন, বা এই শিক্ষক শিক্ষিকাদের পক্ষের যারা আইনজীবীরা তারা যেগুলো বলেছিলেন, তার পাল্টা উত্তর কিন্তু আজ থেকে হতে শুরু করেছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যখন আদালতে এই অভিযোগগুলো করা হচ্ছিল, মাঝখানে যখন বিচারপতিরা যে সমস্ত কোশ্চেন করছিলেন সেই উত্তরগুলো কিন্তু অধরা, এখনও পাওয়া যায়নি। মাননীয় বিচারপতিদের কোশ্চেনের উত্তর কিন্তু আসেনি, সেই কোশ্চেনের উত্তর সঠিকভাবে আসেনি। এই একটা পয়েন্ট। আর পয়েন্ট হচ্ছে, সেই যে অভিযোগ, সেই অভিযোগের উত্তর আজ থেকে দেওয়া শুরু হবে। যখন দেওয়া শুরু হবে, তার উত্তরগুলো কোন দিকে যায় সেদিকে কিন্তু মানে একটা বিরাট ব্যাপার, সেই বিষয়টা। এটাই কিন্তু সবাই এখন তাকিয়ে রয়েছে। আজ 14ই জুলাই 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে ঠিক দুপুর 2টোর সময়। মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। কোর্ট নম্বর 11-তে দুপুর 2টোর সময় এই মামলার শুনানির জন্য লিস্টেড হয়েছে। এই মামলাটি শুধুমাত্র 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে তা নয়, বরং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা তার উপরেও কিন্তু গভীর প্রভাব ফেলবে। 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতেই 2016 সালে এই শিক্ষকরা নিয়োগ হয়। সংখ্যাটা ছিল অনেক, তার মধ্যে 32,000 শিক্ষক যারা সেই সময় প্রশিক্ষণ ছিলেন না, তাদেরকেই কিন্তু বাতিল করা হয়েছিল। এখানেও একটা প্রশ্ন, এখানেও রাজ্যের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে শুধুমাত্র তো 32,000 পরীক্ষা দেয়নি, তখন অনেক পরীক্ষা দিয়েছিল, আর টোটাল পাশ করেছিল 1,25,000 এই টেটে পাশ করেছিল, এবং নিয়োগ হয়েছিল 42,949 জন, মানে প্রায় সংখ্যাটা 43,000। তো সেখানে মাত্র 32,000 শিক্ষক কেন যে বাতিল করা হলো? আবার তার আগে প্রথমে 36,000 থেকে 32,000 এটাও করা হয়েছিল। আপনারা জানবেন যে প্রথম রায়ে কিন্তু বেশি বাতিল হয়েছিল, তারপরে সেখান থেকে আরও কিছু কমে 32,000কে লাস্ট বাতিল করা হলো। তাহলে এই কোশ্চেনও কিন্তু অ্যাডভোকেট জেনারেল আদালতে করে রেখেছেন। এখন দেখা যাক তার উত্তরগুলো কী আসে আজ থেকে। কিন্তু পরবর্তীকালে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। একাধিক মামলাকারীর অভিযোগ যে অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে এবং সংরক্ষণ নীতি না মেনেই এই নিয়োগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 32,000 চাকরি বাতিলের কিন্তু নির্দেশ দিয়েছিলেন। আজকের শুনানির অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আদালত এই মামলার একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আদালত 2009 সালের নিয়োগ মডেলকে এই ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভাবতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2009-এর যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু এই অ্যাপটিটিউড টেস্টটা ছিল না, সেখানে শুধুমাত্র ইন্টারভিউ ছিল। তাহলে যদি অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে এই মডেলটা করা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে এই যে প্যানেল কিন্তু পরিবর্তন হতে পারে, বা এরকম কথা ভাবতে পারে আদালত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই এই ভিডিওর, যে 2009-এর মডেলকে কিন্তু ব্যবহার করতে পারে আদালত, কিন্তু আদালত চাইবে না এই মুহূর্তে এই সমস্ত চাকরি বাতিল হয়ে যাক। তাহলে শিক্ষা ব্যবস্থার কি হবে? এটা চাইতে পারে যে হ্যাঁ, এখান থেকে যারা দুর্নীতিগ্রস্ত নয় তাদেরকে কিভাবে আলাদা করা যায়, সেই বিষয়টা কিন্তু দেখতে পারে। তবে এর জন্য প্রথমেই বললাম, পর্ষদের সাহায্য খুবই দরকার। পর্ষদ যদি সাহায্য না করে তাহলে কিন্তু আদালতের হাতে আর কিছুই থাকবে না। আমাদের যা ধারণা, পুরোপুরি বাতিল হয়ে যাবে। আর যদি পর্ষদ এটা ব্যবস্থাটা করে, আর কি হেল্প করে, যে কারা এর মধ্যে কীভাবে চাকরি পেয়েছে, কি হয়েছে, সেগুলো যদি সামনে আনে, তাহলে কিন্তু বিষয়টা একটু লাইট হবে। নাহলে বিষয়টা কিন্তু খুবই গম্ভীর হতে চলেছে। তাতে কোনো পক্ষের কোনো লাভ হবে না। যে 32,000 চাকরি সেটা তো বাতিল হবেই, আর যারা মামলা করেছিল তাদের চাকরিও কিন্তু হবে বলে মনে হচ্ছে না।
কিন্তু যদি আদালত একটা সুস্পষ্ট জায়গায় আসতে পারে পর্ষদের সাহায্যে, পর্ষদকে বলে দিতে হবে যে হ্যাঁ এই সময় একে SMS করে চাকরি দিয়েছি, এই সময় এই ব্যক্তি এর কাছ থেকে টাকা দিয়েছে বা এই ধরনের কিছু, এই ধরনের কথা যদি বা এই ধরনের প্রমাণ যদি দেখাতে পারে তাহলে কিন্তু সম্ভব হতে পারে। আর যেটা সত্যি সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই নয় যে যেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি সেখানে বলে দেবো যে না হয়েছে, এটা করা যাবে না। যেখানে হয়নি, যেখানে হয়েছে সেখানে বলবেন হয়েছে। সেটা নিয়ে এন্টায়ার নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এফেক্টেড হয়ে যায়। যে পুরো নিয়োগ প্রক্রিয়া, এত বড় নিয়োগ প্রক্রিয়া যেখানে 43,000 মতো শিক্ষক নিয়োগ হয়েছে, সব জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়নি এটাও যেমন সত্য নয়, সব জায়গায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এটাও সত্য নয়। সুতরাং যেটা সাদা সেটাকে সাদা বলুন, যেটা কালো সেটাকে কালো বলুন। হাইকোর্টের কাছে উল্টোপাল্টা তথ্য যদি দিতে চান তাহলে কিন্তু বিপদ। এটাই হচ্ছে আমরা এতদিনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে তাই দেখছি যে আদালতে কোনো ওই সব সিম্প্যাথি বা এই ধরনের কিছু চলে না। সেখানে প্রমাণ দেখাতে হবে এবং সেই প্রমাণে কি হবে না, যেটা পরিষ্কার সেটাকে পরিষ্কার বলতে হবে, তাহলেই হবে। আপাতত এই যে নিয়োগ প্রক্রিয়াগুলোর কথা দেখলাম, 26,000 চাকরি বাতিলটা হলো কেন আপনারা ভালোভাবেই জানেন যে পুরোপুরি অসহযোগিতা। এসএসসি যদি এখন বলে যে এরা যোগ্য, এরা 31 তারিখ পর্যন্ত চাকরি করবে, 31শে ডিসেম্বর পর্যন্ত, তো তখন বলেনি কেন? আর তখন বললে এক এক সময় এক এক রকম হচ্ছে দিয়েছে কেন, আদালতে তথ্য দিয়েছে কেন? এটা তো ঠিক নয়। তো তথ্যটা ঠিকঠাক দিতে হবে। আমি এখন বললাম একটা নাম্বার, দুদিন পরে গিয়ে বললাম না সংখ্যাটা এত নয় এত হবে, তারপরের দিন আবার একটা হলফনামা দিয়ে বললাম না সংখ্যাটা এত নয় এত হবে। এইসব করলে যা হওয়ার তাই হয়েছে এসএসসিতে। তো এই ধরনের ঘটনা এইখানে প্রাইমারিতে যাতে না হয় সেই জন্যই কিন্তু সবাইকে মানে বলা যে আদালতকে সাহায্য করতে হবে। মানে যদি এখানে পর্ষদ অসহযোগিতা করে তাহলে 26,000-এর মতোই হবে। এটা কিন্তু ওয়াকিবহল মহল তারা বা বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু এটাই মনে করছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা তো নজর রাখছি, আপনারাও নজর রাখুন চ্যানেলের দিকে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ লাইভ শুনানির কিছুটা অংশ কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। ধন্যবাদ।